Namaskar, welcome to Bioprapti YouTube channel. Our today's topic is Mendel's law of inheritance. On the main topic which I discuss, Mendel law of inheritance and inheritance of one gene. Okay. So in my previous class, I discussed about the terminology, main terminology. তোমরা পড়েছো, দেখো তোমরা পড়েছো জিন সংক্রান্ত বিষয়ে। জিন কাকে বলে জেনেছো। জিন যদি বংশগতির ক্যারেক্টারকে নির্ধারণ করে, দেন ক্যারেক্টার বিভিন্ন রকমের হতে পারে, ডিফারেন্ট ফর্মস হতে পারে। দোজ ডিফারেন্ট ফর্মস অফ জিন ইজ কল্ড অ্যালিল। তোমরা অ্যালিল পড়েছো, ওকে। অ্যান্ড দ্য পজিশন অফ অ্যালিল অর জিন অন ক্রোমোজোম পার্টিকুলার লোকাস আমরা দেখিয়েছি, ছবি এঁকে আমরা দেখিয়েছি হোমোজাইগোটিক কন্ডিশন, আমরা দেখিয়েছি হেটেরোজাইগোটিক কন্ডিশন, আমরা দেখিয়েছি ইন মাই প্রিভিয়াস ক্লাসেই আমরা এগুলো সব পার্ট করে বর্ণনা করেছি। আমরা দেখিয়েছি কিভাবে ফিনোটাইপ এবং জিনোটাইপ, ক্যারেক্টার কি এবং কিভাবে নিয়ন্ত্রিত হয়, ওকে। এই সংক্রান্ত পড়াশোনাগুলো করার পর আমি এসেছিলাম এমন একটা পয়েন্টে যখন আমি দেখাতে চাইছিলাম যে কিভাবে হাউ ওয়ান হেটেরোজাইগোটিক অর্গানিজম অকার, কিভাবে একটা হেটেরোজাইগোটের সৃষ্টি হয়েছে। আর এই হেটেরোজাইগোটের সৃষ্টির জন্যই আমি বলেছিলাম আমরা একটা ক্লাস করব এই হেটেরোজাইগোটিক সৃষ্টি নিয়ে। আজকে আমাদের এই ক্লাস, ওকে। হেটেরোজাইগোট কিভাবে সৃষ্টি হবে আমরা দেখাবো। তার আগে আমরা বলেছি বংশগতি সংক্রান্ত বা ইনহেরিটেন্স সংক্রান্ত যে এক্সপেরিমেন্ট, যার এক্সপেরিমেন্ট আমাদেরকে প্রত্যেক পদে পদে পড়তে হবে, তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। দেখো আমি বোর্ডে নাম লিখে রেখেছি, গ্রেগর জোহান মেন্ডেল। ওনার এক্সপেরিমেন্ট আমাদের কাছে অনস্বীকার্য, and also mathematically and statistically proven, okay. তো মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, উনি ছিলেন একটা অস্ট্রিয়া অধিবাসী। উনি 1856 to 1863 7 ইয়ার্স ধরে পরীক্ষা করেছিলেন on pea plant, on garden pea, on pea plant। এবং মেন্ডেল নির্বাচিত এই মটর গাছের, উনি মটর গাছটা কেন নির্বাচিত করেছিলেন তার বিভিন্ন রকম কারণ আছে। এই কারণগুলো তোমরা বিভিন্ন যে বই আছে তার থেকে পড়ে নিতে পারবে, এতটা চাপের কিছু না। এখন আমি দেখাচ্ছি মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন, তার একটা কারণ ছিল মটর গাছের মধ্যে অনেক জোড়া, অ্যাকচুয়ালি 7 পেয়ার অফ ক্যারেক্টার মেন্ডেল চুজ করেছিলেন। 7 জোড়া বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত ভ্যারাইটি পাওয়া যায় বা বৈশিষ্ট্য পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলোর একটা চার্ট আমি বানিয়ে রেখেছি, এর থেকে অনেক রকমের কোশ্চেন আসে। দেখো এই চার্টটা আগে সুন্দর করে কমপ্লিট করো। মেন্ডেলের নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী ক্যারেক্টার আমি পরপর নোট করে রেখেছি। দেখো তার মধ্যে কোনটা ডমিনেন্ট এবং কোনটা রিসেসিভ, প্রকট কোনটা প্রচ্ছন্ন। এটা প্রকট প্রচ্ছন্ন কাকে বলে তোমরা গত ক্লাসে আইডিয়া পেয়ে গেছো, ওকে। দেখো তো প্রথম আমরা দেখেছি স্টেম হাইট, মানে কাণ্ডের দৈর্ঘ্য। আমরা আগের যেটা বর্ণনা করছিলাম মনে আছে, কাণ্ডের দৈর্ঘ্য দিয়েই আমরা করছিলাম। কাণ্ডের দৈর্ঘ্যের একটা জেনেটিক ক্যারেক্টার আমরা চুজ করেছিলাম, অ্যালিল বা জিন, ওই জায়গাগুলো পড়াতে গিয়ে। কারণ ছিল এটাই যে মেন্ডেলের এক্সপেরিমেন্ট যখন আমরা পড়াবো তখন অন্তত তোমাদের একটা বেসিক ম্যাথ তৈরি হয়ে যায়, ওকে। দেখো স্টেম হাইটের মধ্যে টলটা হচ্ছে ডমিনেন্ট, ডোয়ার্ফ হলো রিসেসিভ। ফ্লাওয়ার কালার, ফুলের কালার বর্ণ ভায়োলেট এবং হোয়াইট রিসেসিভ, ওকে। ভায়োলেট ছিল ডমিনেন্ট এবং হোয়াইট হলো রিসেসিভ। 3 নম্বর দেখো ফ্লাওয়ার পজিশন, 1 নম্বর ডমিনেন্ট ছিল এক্সাইল, কাক্ষিক, টার্মিনাল, শীর্ষস্থ অগ্রভাগে। 4 নম্বর ছিল পড শেপ, পডের যে দৈর্ঘ্য, পডের যে শেপ সেটা হচ্ছে ইনফ্ল্যাটেড, মসৃণ এবং কনস্ট্রিক্টেড, সংকুচিত, রিসেসিভ ক্যারেক্টার। পড কালার চলে এসো, পড কালার ডমিনেন্ট হলো গ্রিন, পড কালারের রিসেসিভ হলো ইয়েলো। সিড শেপ তার ডমিনেন্ট হলো রাউন্ড এবং রিসেসিভ হলো রিঙ্কেল। এটা পুরোপুরি তোমাকে মুখস্থ করতে হবে। 7 নম্বর চলে এসো সিড কালার, এর মধ্যে ডমিনেন্ট হচ্ছে ইয়েলো, এর রিসেসিভ হলো গ্রিন। দেখো এইটুকু পড়লে এটুকু থেকে কি রকম ধরনের কোশ্চেন আসে দেখো। How many character Mendel choose in P related to flower? Option A দেখো, option A 1, option B 2 pair of character, option C 3 pair of character, option D 4 pair of character, pair। দেখো তাহলে কি বললাম, হাউ মেনি ক্যারেক্টার, এরকম ধরনের কোশ্চেন খুব আসে। হাউ মেনি ক্যারেক্টার মেন্ডেল চুজ ইন পি প্ল্যান্টে
ফুল সংক্রান্ত কতগুলো ক্যারেক্টার উনি চয়েস করেছিলেন। দেখো তুমি দেখতেই পাচ্ছ 1 2 ফুল সংক্রান্ত কটা ক্যারেক্টার, 2 জোড়া ক্যারেক্টার তিনি চুজ করেছিলেন। ওকে, ক্লিয়ার হলো? এরকম ধরনের তোমার যদি আলাদা আলাদা কোশ্চেন আসে তুমি পারবে, এবং তার ডমিনেন্ট রিসেসিভ এই সংক্রান্ত কোশ্চেনগুলো আসে, আমি তার একটা বেসিক ম্যাপ তৈরি করে দিলাম তোমাদের এই ছকটার মাধ্যমে। ছকটা তোমরা সুন্দরভাবে কমপ্লিট করো। এবং মেন্ডেল আমি বললাম 1856 থেকে 1863 7 বছর ধরে এক্সপেরিমেন্ট করেছিলেন। ওকে, তার এক্সপেরিমেন্টের বিভিন্ন ফলাফল আমরা দেখব, এবং দেখব কিভাবে সংকর তৈরি হচ্ছে তার এক সংকর জনন পরীক্ষায়, অর্থাৎ ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। দেখো এই পড়াটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, মেন্ডেলের যে ল অফ ইনহেরিটেন্সের এই 7 জোড়া ক্যারেক্টার এবং তার সাফল্য লাভের কারণ, কেন মেন্ডেল মোটর গাছ চুজ করেছিলেন, এই সংক্রান্ত কয়েকটা পড়া তোমরা একটু দেখে নিও, ওটা অতটা চাপের কিছু না। আমরা একদম চলে যাই মেন্ডেলের মোনো হাইব্রিড ক্রসে, এক সংকর জনন বা মোনো হাইব্রিড ক্রসিং, যার বাংলা হলো, নতুন পড়ছো দেখো ভালো লাগবে, এক সংকর জনন। এক সংকর মানে কি? ওয়ান ক্যারেক্টার, একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার সংকরায়ন পরীক্ষা। এখন মেন্ডেল যে বৈশিষ্ট্যটি চুজ করেছিলেন, বৈশিষ্ট্য বা ট্রেটটি চুজ করেছিলেন, সেটা হলো স্টেম লেন্থ। তার এক সংকর জনন পরীক্ষায়, এক সংকর মানে বুঝতে পারলো কেন এক সংকর নাম দেওয়া হয়েছে, কারণ একটা বিশুদ্ধ বৈশিষ্ট্যের উপর, অ্যাকচুয়ালি একটা বৈশিষ্ট্যের উপর তার বিভিন্ন দুটো ফর্ম আছে, আমরা দেখাবো। একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে সংকরায়ন পরীক্ষা তাকে বলা হয় এক সংকর জনন পরীক্ষা। আবার যখন এটা দুটো বৈশিষ্ট্যের উপর হবে তখন তাকে বলবো দ্বিসংকর জনন পরীক্ষা, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা বর্ণনা করব। দেখো তাহলে তার মেন্ডেলের ঠিক এরকম ভাবে লেখাটা লিখবে, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে এক সংকর জনন পরীক্ষাটি দেখাও, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বৈশিষ্ট্য দেখো, স্টেম লেন্থ বৈশিষ্ট্য, এবং তার যে ডিফারেন্ট ফর্মস, এটা জিনগত বৈশিষ্ট্য, তার যে বিভিন্ন রকম অ্যালেলিক ফর্ম, এর ক্ষেত্রে তুমি কি পাচ্ছ? এটা পাবে টল, ডিফারেন্ট অ্যালেলিক ফর্ম টল, তার জন্য নির্বাচিত অ্যালিল টি, এন্ড ডোয়ার্ফ, তার জন্য নির্বাচিত অ্যালিল স্মল টি, এটা আমরা আগে দেখিয়েছিলাম, মনে করে দেখো। ওকে, এবার তিনি সংকরায়ন পরীক্ষার জন্য কি করেছিলেন? বিশুদ্ধ হোমোজাইগোটিক টল, পিওর টল, এটা তার সঙ্গে ক্রসিং করিয়েছিলেন বিশুদ্ধ প্রলক্ষণ যুক্ত বেটে মোটর গাছের, পিওর ডোয়ার্ফ প্ল্যান্টের। এখন বলে রাখি, এই সংকরায়ন পরীক্ষার জন্য উনি অবাঞ্ছিত পরাগ রেণু এড়াতে কি করেছিলেন বলতো? ইমাসকুলেশন করেছিলেন, অর্থাৎ বিশুদ্ধ বেটে মোটর গাছে, খুব ছোট করে বলে দিই, এটা আমরা তোমরা নতুন পাচ্ছ ইমাসকুলেশন। এই বিশুদ্ধ বেটে মোটর গাছ উভয়লিঙ্গ ফুল মানে কি? দেখো আমি ছোট্ট করে ডায়াগ্রাম আঁকছি একটা। উভয়লিঙ্গ ফুল মানে যার মধ্যে অ্যান্ড্রোইসিয়াম এবং গাইনোইসিয়াম, অর্থাৎ পুংকেশর এবং গর্ভকেশর একই ফুলে আছে, তাকে বলা হয় উভয়লিঙ্গ ফুল। উনি কি করেছিলেন? বেটে মোটর গাছের উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশরগুলিকে অপসারিত করে নিয়েছিলেন, পুংকেশরগুলিকে বাদ দিয়ে দিয়েছিলেন। পুংকেশরগুলোর বাদ দিয়ে দেওয়ার এই টেকনিকটাকে বলা হয় ইমাসকুলেশন। তখন তাহলে দেখো তো, পুংকেশর বাদ দিয়ে দিলে এই উভয়লিঙ্গ ফুলটা এখন কি হয়ে গেল? ফিমেল ফ্লাওয়ার হয়ে গেল না? এই ফুলটা এখন কি হয়ে গেল? ডিনোটেড অ্যাজ ফিমেল, ফিমেলকে এইভাবে সাইন দেওয়া হয় গোল করে, এটা ডিনোটেড অ্যাজ ফিমেল ফ্লাওয়ার। ওকে, নেক্সট একে ব্যাগিং করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এটা যখন ম্যাচিওর হয়েছিল তখন ওই লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদগুলোর, বিশুদ্ধ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদগুলোর ফুল থেকে পরাগরেণুগুলো এর উপর ডাস্টিং করেছিলেন, ডাস্টিং করে আবার পুনরায় ব্যাগিং করে দিয়েছিলেন, ঘিরে দিয়েছিলেন, সুরক্ষিত করে রেখেছিলেন, পরাগযোগটা ঘটিয়ে উনি রেখে দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে তার ম্যাচুরিটি এবং এক্সপেরিমেন্টগুলোকে করার জন্য। বুঝতে পারলে তাহলে ইমাসকুলেশন এবং ব্যাগিং দুটো টার্ম পেলে। ইমাসকুলেশন মানে কি? উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশরের অপসারণ এবং ফিমেল ফুল রূপে তাকে গণ্য করা, তাকে সুন্দরভাবে একটা পলিথিনের মধ্যে রেখে দেওয়া, ট্যাগ করে রেখে দেওয়া, দিস ইজ কল্ড ব্যাগিং। ওকে, এই ট্যাগ করা যেটা বললাম, ফিমেল ফ্লাওয়ার হিসেবে ট্যাগ করে দেওয়া, এগুলো ট্যাগিং, ব্যাগিং, ট্যাগিং, এই সমস্ত কিছু টার্ম তোমরা পেলে। ওকে, আচ্ছা এসো যেটা বলছিলাম। তো দেখো এই এক্সপেরিমেন্ট আমাদের শুরু হয়ে গেছে। আমরা বৈশিষ্ট্য নিয়েছিলাম স্টেম লেন্থ,
মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য আমরা নিয়েছি, তার মধ্যে বিভিন্ন অ্যালেলিক ফর্ম পেয়েছি, দেখতে পাচ্ছ টল এবং ডোয়ার্ফ অ্যালেলিক ফর্ম। ওকে, এবার আমরা যেহেতু ডিপ্লয়েড উদ্ভিদগুলোর মধ্যে ক্রস সংকরণ করাচ্ছি, তাই আমরা ডিপ্লয়েড রূপে টিটি হোমোজাইগোটিক টল নিয়েছি, হোমোজাইগোটিক ডোয়ার্ফ প্ল্যান্ট নিয়েছি। তোমরা জানো যৌন জননের ক্ষেত্রে যখন এই দুটো ফুলের মধ্যে এবার ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে, এটা হচ্ছে পি জনু, বিশুদ্ধ জনু, প্যারেন্টাল জেনারেশন। এদের মধ্যে এই দুটো ফুলের মধ্যে আমরা কি ঘটালাম? ইতর পরাগযোগ। পরীক্ষায় কোশ্চেন আসে ক্রস পলিনেশন, এবং এই ক্রস পলিনেশনের জন্যই কেন আমরা ইমাস্কুলেশন করলাম, যাতে স্বপরাগযোগ প্রতিহত হয়, যাতে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ ঘটানো যায়। ক্রস পলিনেশন, পলিনেশন, ক্লিয়ার হলো বিষয়টি? আচ্ছা, এরপর এসো তাহলে মিওসিস ঘটাও। মিওসিস ঘটাও, মিওসিস ঘটিয়ে তুমি কি পাচ্ছ? গ্যামেট পাচ্ছ। দেখো, এর থেকে একটা টি পাচ্ছ, ক্যাপিটাল টি, এর থেকে একটা স্মল টি পাচ্ছ। এই গ্যামেট দ্বয়ের মিলন ঘটাও। গ্যামেট দ্বয়ের মিলনে কি হবে? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। পেলে হেটেরোজাইগোটের গল্প দেখতে পেলে? দেখো, দুটো ভিন্নধর্মী অ্যালিল একসাথে আছে। দোজ কন্ডিশন ইজ নোন অ্যাজ হেটারোজাইগোটিক কন্ডিশন। তোমরা পড়েছিলে না? গত ক্লাসে দেখেছিলে না হেটারোজাইগোটিক কন্ডিশন? দিস ইজ হেটারোজাইগোটিক কন্ডিশন। তাহলে বুঝতে পারলে হেটারোজাইগোটের সৃষ্টি কিভাবে হয়? দুটো বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত জীবের সংকরায়নে প্রথম অপত্য জনিতে, এটা তাদের প্রথম জেনারেশন, ফার্স্ট ফিটাল জেনারেশন, তাই F1 জেনারেশন আমরা বলি। দেখো, প্যারেন্ট দুটো বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত মটর গাছের সংকরায়নে বা জীবের সংকরায়নে প্রথম অপত্য জনুতে আমরা যে জীবটি পাই, দিস ইজ কল্ড হেটারোজাইগোটিক অর্গানিজম অর হেটারোজাইগোট। বুঝতে পারলে? আচ্ছা, এবার বলো তো, দেখো তোমরা আগের গুলো পড়ে ফেলেছো বলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। স্যার, এর ক্যারেক্টার কি হবে? এই হেটারোজাইগোটিক কন্ডিশনে ও কি ক্যারেক্টার শো করবে, এটা বলতে গেলে আর কোনো আমাকে বুদ্ধি খাটাতে হচ্ছে, কারণ আমি প্রিভিয়াস ক্লাসটা করেছি। ভালো করে ভেবে দেখো, হেটারোজাইগোটিক কন্ডিশনে স্যার এটা শিওর আপনি বলেছিলেন, হেটারোজাইগোটিক কন্ডিশনে সর্বদা ডমিনেন্ট ক্যারেক্টার প্রকাশ পাবে। এখন তাহলে স্যার আমি দেখি, এই যে আপনি যে লিস্টটা বানিয়ে দিয়েছেন স্টেম হাইটের ডমিনেন্ট ক্যারেক্টার কে, এটা নিয়ে আমি এক সংযোজনটা করছি। তার ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে টল। তাহলে এই F1 জেনারেশনে যে হেটারোজাইগোটটা পেলাম, সেটা কি ক্যারেক্টার শো করবে? টল। তবে স্যার হ্যাঁ, এটাও ঠিক, এই টলটি হলো পিওর টল নয়, হাইব্রিড টল। ঠিক কি না? হাইব্রিড টল। বুঝে গেল ব্যাপারটা? আচ্ছা, এবার তাহলে F1 জেনারেশন পেয়ে গেলাম। এবার F1 জেনারেশনে ধরো আবার একটা একই রকম ভাবে পরীক্ষা করেছিলেন, দুটো F1 জেনারেশনের উদ্ভিদদ্বয়ের মধ্যে, F1 জেনারেশনে যে সমস্ত উদ্ভিদগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে এবার স্বপরাগযোগ ঘটাচ্ছি। আগে দেখো, প্রথমে প্যারেন্টাল জেনারেশন থেকে F1 পাওয়ার জন্য আমরা পি জেনারেশনের জীবগুলোর মধ্যে কি করেছিলাম? আমরা প্যারেন্টাল জেনারেশনের জীবগুলোর মধ্যে, সরি ফর ইন্টারাপশন, পি জেনারেশনের জীবগুলোর মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়েছিলাম। ঠিক কি না? এখন আমরা F1 জেনারেশনের দুটি উদ্ভিদের মধ্যে স্বপরাগযোগ ঘটাতে চলেছি ফর গেটিং আওয়ার F2 জেনারেশন। ওকে, দেখো তাহলে একই রকম দেখতে পাচ্ছি F1 জেনারেশনে আরেকটা জীবের সঙ্গে আমরা এবার কি ঘটালাম? স্বপরাগযোগ। এই সম্বন্ধে, এই টার্মগুলো সম্বন্ধে তোমরা আগে থেকে জেনে গেছো, জানো। স্বপরাগযোগ আর সেলফ পলিনেশন। ঠিক কি না? তো আমরা এটাকে একটু মুছে দিই, তাহলে এটা গোটাটা বোর্ডে নামাতে পারবো। তোমাদের চেকার বোর্ড সংক্রান্ত এবং পুরোটা প্রশ্ন আছে, তাই আমি গোটাটাই দেখাতে হলো। দেখো, আমরা এবার স্বপরাগযোগ ঘটাতে চলেছি এর সাথে F1 জেনারেশনের। এটা F1 জেনারেশন, বুঝতে পারছো? F1 জেনারেশনের দুটো অপত্যের মধ্যে আমরা স্বপরাগযোগ ঘটাচ্ছি। তাহলে এর থেকে কি গ্যামেট পাচ্ছ? এর থেকে তুমি দু ধরনের গ্যামেট পাবে, রিডাকশন, ডিভিশন। RD ফর মিওসিস তুমি পেতে পারো আইদার টি টাইপের গ্যামেট অথবা স্মল টি। এর থেকেও তাই, আইদার ক্যাপিটাল টি অথবা স্মল টি। এবারে ডিফারেন্ট এই গ্যামেট দ্বয়ের মধ্যে মিলনগুলোকে বা F1 জেনারেশনের প্রাপ্ত জীবগুলোকে তুমি একটা ছকের সাহায্যে দেখাও, যে ছকটা সায়েন্টিস্ট পানেট তৈরি করেছিলেন
তাই তার নাম অনুসারে একে বলা হয় পানেট স্কয়ার or checkerboard. Okay, this is called Punnett square or checkerboard. আমরা F2 জোনটে প্রাপ্ত জীবগুলোকে এই চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করছি। তোমাদের প্রশ্ন আছে এক সংকর জনন পরীক্ষাটি এবং এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত F2 জেনারেশনে জীবগুলিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাবো। ওকে, দেখো পুরোটাই দেখাচ্ছি আমরা। তো দেখো একটা মেল ফিমেলের সাইন দিয়েছি আমরা, এটা লিখলাম ক্যাপিটাল টি, এই গ্যামেটটা লিখলাম স্মল টি, এখানেও তাই এই গ্যামেটটা লিখলাম ক্যাপিটাল টি, এই গ্যামেটটা লিখলাম স্মল টি। এবার দেখো জাস্ট পাশাপাশি বসিয়ে দাও গুণ করার মতো, টি আর টি এই বক্সে লেখো ক্যাপিটাল টি টি, তাহলে এই বক্সটায় কি হবে বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, এটা ক্যাপিটাল টি হবে একটা স্মল টি হবে। ক্লিয়ার? ভালো না বিষয়টা? মজাদার না? এই টিটার সঙ্গে এই টিটা, হ্যাঁ বড়টাকে আগে লেখো ছোটটাকে পরে লেখো। তুমি লিখতেই পারো ছোটটাকে আগে বড়টাকে পরে, সেটা ব্যাপার না, কিন্তু এটা ম্যানার্স মেইনটেইন করার জন্য আমরা বড়টাকে আগে লিখলাম ছোটটাকে পরে লিখলাম, ঠিক কি না? যেহেতু ওখানে এটা লিখেছি। এবার চলে এসো স্মল টি আর স্মল টি। ক্লিয়ার হলো বিষয়টা? বিষয়টা ক্লিয়ার হলো? আমরা দ্রুত শেষ করার চেষ্টা করছি কারণ ওয়েদার ডিস্টার্ব করছে আমাদের। দেখো তাহলে এই হলো ব্যাপারটা F2 জেনারেশন। তাহলে F2 জেনারেশনে আমরা চেকার বোর্ড বানালাম, এটা হলো F2 জেনারেশনের চেকার বোর্ড। আচ্ছা, এই চেকার বোর্ডের সাহায্যে তুমি কি দেখতে পেলে দেখো তো। স্যার এই গাছটা তো তাহলে স্যার কি হলো, লম্বা হলো, ঠিক ঠিক দেখতেই পাচ্ছ হোমোজাইগোটিক কন্ডিশনে আছে লম্বা। স্যার এই গাছটা তো দেখুন ক্যাপিটাল টিটা আছে, যেহেতু ওটা ডমিন্যান্ট অ্যালিল, হেটেরোজাইগোটিক কন্ডিশনে ডমিন্যান্ট অ্যালিল প্রকাশ পাবে, ডমিন্যান্ট অ্যালিল একটা প্রকাশ পাবে, তাহলে স্যার এটাও তো লম্বাই হবে, হলো লম্বা। তাহলে দেখো এটা তো কি হবে বলো তো, ক্যাপিটাল টি একটা থাকা মানেই সেটা লম্বা একটা শো করবে। ক্যাপিটাল টি একটা আছে, দুটো থাকলে তো লম্বা হবেই, দুটো থাকলে মানে একসাথে থাকলে হোমোজাইগোটিক কন্ডিশনে থাকলে লম্বা হবেই। হেটেরোজাইগোটিক কন্ডিশনে থাকলেও কি হবে, বাহ্যিকভাবে কি ক্যারেক্টার প্রকাশ পাবে, লম্বা ক্যারেক্টার প্রকাশ পাবে, কারণ যেহেতু টল ক্যারেক্টারটা ডমিনেন্ট, ঠিক কি না? ওকে, আর এটা তো বুঝতে পারছো হোমোজাইগোটিক কন্ডিশনে আছে, দুটো রিসেসিভ অ্যালিল, তাই এই ক্ষেত্রে কি ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে, বেটে ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো তো এই F2 জেনারেশনে যে জীবগুলো আমরা পেলাম তার ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ রেশিও আমি কি পেলাম, ফিনোটাইপ রেশিও বাহ্যিকভাবে আমি কি পেলাম, লম্বা ইজ টু বেটে, টল ইজ টু ডোয়ার্ফ। টল কটা পেয়েছো, একটা দুটো তিনটে, আর বেটে কটা পেয়েছো, একটা পেয়েছো, ঠিক কি না? যেটা আদতে ফিনোটাইপ, একটু তার জিনোটাইপ দেখো তো, একটু তার জিনোটাইপ রেশিও দেখো তো, জিনোটাইপ রেশিও, জিনগত সজ্জাটি এই সব কটা লম্বারই জেনেটিক কনফিগারেশন কি একই না তো? তাহলে জেনেটিক কনফিগারেশন এক নয়, যেহেতু তার সাথে জিনোটাইপে অনুপাত ফিনোটাইপের সমান নিশ্চয়ই হবে না। দেখো জিনোটাইপ রেশিও কি হলো, তাহলে জিনোটাইপ রেশিও করার জন্য তুমি তাহলে কি করবে, পিওর টল ইজ টু হাইব্রিড টল ইজ টু পিওর ডোয়ার্ফ। পিওর টল কটা পেয়েছো বাবু, একটা। এটা কি লম্বা লিখে আমি একটু ছেড়ে রেখেছিলাম, কেন? কারণ এটা বি কতটা লিখবো বলে, বি ফর বিশুদ্ধ, পিওর টল, ঠিক কি না? এই লম্বাটা কি, কেন ওই দিকে ডান দিকে সরিয়ে লম্বাটা লিখেছি, কারণ এটা জায়গা ফাঁকা রেখেছি কেন, কারণ এটা লিখবো বলে এটা হলো এইচ বা হাইব্রিড বা সংকর, দন্ত স লিখতে পারতাম, সংকর লম্বা, সংকর লম্বা, ঠিক কি না? এটা বিশুদ্ধ বেটে, কথাটা বোঝা গেল? তাহলে পিওর টল কটা পেলে, একটা। হাইব্রিড টল কটা পেলে, দুটো। আবার পিওর ডোয়ার্ফ কটা পেলে, একটা। তাহলে এক সংকর জনন যার ফিনোটাইপ অনুপাত 3:1, জিনোটাইপিক্যালি অ্যাকচুয়ালি দেখতে গেলে অবশ্যই F2 জেনারেশনে জিনোটাইপ দেখতে গেলে কত, 1:2:1। ক্লিয়ার হলো ব্যাপারটা? অনুপাতগুলো পেয়ে গেলে একদম লাস্ট আইটেম চলে এসেছি। এই দেখো, এই যে এক সংকর জনন পড়লে, এই এক সংকর জনন থেকে যদি তুমি কিছু সূত্র ভাবো, অবশ্য তুমি ভাবছো না, মেন্ডেল ভেবেছিলেন, এবং দেখো এই ভাবনাটা কতটা তোমার সঙ্গে জড়িত হয়ে গেছে, তুমি আগে থেকেই বুঝতে পেরে গেছো। মেন্ডেল এই সংক্রান্ত কিছু সূত্র বলেছিলেন, লস বলেছিলেন,
মেন্ডেল এই সংক্রান্ত কিছু ল, এক সংকর জনন সংক্রান্ত কিছু লজ বলেছিলেন। তার মধ্যে ফার্স্ট ল অফ ডমিনেন্স। দেখো তো এই লটা তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে কিনা, অর্থাৎ প্রকটতা সূত্র। মেন্ডেল বলেছিলেন আমার এক সংকর জনন পরীক্ষায়, সংকরায়নের পরীক্ষায় প্রথম অপত্য জনুতে প্রাপ্ত জীবে সর্বদা প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে, বা এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে প্রকাশিত বৈশিষ্ট্যটি সর্বদা প্রকট হবে। ঠিক কিনা? এটা গত ক্লাসেই তুমি জানতে পেরে গেছো। দেখো এটাই হচ্ছে পড়াশোনার মজা, এইভাবে পড়াশোনা করতে শেখো। দিস ইজ দ্য প্যাটার্ন। এই প্যাটার্নে তুমি যদি পড়ো তোমার দেখবে আগে থেকেই ধারণা তুমি পেয়ে যাবে। তারপর তুমি লগুলো যখন তোমার সঙ্গে মিলে যাবে তোমার ধারণার সঙ্গে, তখন তোমার পড়তে বা বুঝতে সুবিধা হবে। তাহলে কি পেলে? মেন্ডেলের ল অফ ডমিনেন্স। মেন্ডেল ল অফ ডমিনেন্সে কি বলেছে? প্রথম অপত্য জনিতে প্রাপ্ত সংকর জীবে, হাইব্রিড জীবে সর্বদা প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। ক্লিয়ার হলো? দিস ইজ কল্ড ল অফ ডমিনেন্স। সেকেন্ড ক্যারেক্টার চলে এসো, সেকেন্ড ল চলে এসো। সেকেন্ড ল হলো লস অফ সেগ্রিগেশন, SEGRE, সরি, সেগ্রিগেশন, অর্থাৎ পৃথকীভবনের সূত্র। ল অফ সেগ্রিগেশন, খুব সুন্দর সূত্র। সেই দেখো প্রথম অপত্য জনুতে দুটি ভিন্ন ধর্মী অ্যালিল, ভালো করে বোঝো, ল অফ সেগ্রিগেশন বলছি আমি। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে প্রথম সূত্র আমরা পেয়ে গেছি ল অফ ডমিনেন্স। সেকেন্ড সূত্র ল অফ সেগ্রিগেশন। প্রথম অপত্য জনুতে প্রাপ্ত হেটেরোজাইগোটিক জীবে দুটি ভিন্ন ধর্মী অ্যালিল, দেখতে পাচ্ছ যা যা বলছি কোনো নতুন কিছু বলছি না, তোমার বোর্ডে দিয়ে আছে। এটা F1 জেনারেশন, মনে আছে? এটা P জেনারেশন, এটা F1, ওটা F2, ঠিক কি না? তাহলে F1 জেনারেশনে প্রাপ্ত সংকর জীবে দুটি ভিন্ন ধর্মী অ্যালিল। হ্যাঁ বলো, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। ভিন্ন ধর্মী অ্যালিল হলো দুটো ভিন্ন ধর্মী অ্যালিল, সহবস্থান করলেও, একসাথে থাকলেও দে আর নট কানেক্টেড উইথ ইচ আদার। তারা একসঙ্গে যুক্ত থাকে না, তারা সহবস্থান করলেও তারা কখনো মিশ্রিত হয় না, এটা বলা ভালো। তারা কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে, দেখো তখন এই যে একসাথে আছে কিন্তু তারা কখনো মিশ্রিত হয় না। গ্যামেট গঠনকালে দেখতে পাচ্ছ আরডি ফলে, আরডি মানে মিয়োসিস, মিয়োসিসের ফলে কি হয়? গ্যামেট তৈরি হয়। গ্যামেট তৈরিকালে কারণ আমরা যৌন জনন ঘটাচ্ছি, এটা ইতর পরাগযোগ, হ্যাঁ, স্বপরাগযোগ, এগুলো সব যৌন জননের পার্ট একটা। তো এক্ষেত্রে গ্যামেট গঠনকালে পরস্পর থেকে আলাদা হয়ে যায়, গ্যামেট গঠনকালে পরস্পর থেকে সেপারেট হয়ে যায়। দ্যাট ইজ কল্ড ল অফ সেগ্রিগেশন। ক্লিয়ার হলো বিষয়টি? তাহলে এক সংকর জনন থেকে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম, ল অফ সেগ্রিগেশন রূপে এবং ল অফ ডমিনেন্স রূপে। তো এই পড়াটা আমাদের শেষ হলো। তাহলে এই পড়াটা ভাবতে বা বুঝতে তোমাদের কি সমস্যা হলো কিছু? দেখো প্রথমে আমি একবার কুইক স্ন্যাপশট বলে দিই তোমাদের, এর থেকে পুরোটা কোশ্চেন আছে, কোশ্চেন সবটাই কোশ্চেন, তাই আমি কোশ্চেন নিয়ে বিশেষ আলোচনা করলাম না, কোশ্চেন আমি পড়াতেই বলে গেছি। প্রথমে কি পড়লে? মেন্ডেলের এক্সপেরিমেন্ট সম্বন্ধে জানলাম। মেন্ডেল 7 বছর ধরে মটর গাছকে নিয়ে, গার্ডেন পিকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। মেন্ডেল গার্ডেন পির 7 জোড়া ক্যারেক্টার চুজ করেছিলেন। 7 জোড়া ক্যারেক্টারের ডমিনেন্ট এবং রিসেসিভ বৈশিষ্ট্য আমরা সম্পূর্ণ লিস্ট করেছি, এবং তার থেকে কি ধরনের কোশ্চেন আসে সেটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের বলে দিয়েছি। ওকে ফাইন, নোট ডাউন করবে। এরপর চলে এসো মেন্ডেলের এক সংকর জনন। ওকে, একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, কাণ্ডের দৈর্ঘ্য যে বৈশিষ্ট্যটা ছিল মেন্ডেল নির্বাচিত, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার দুটো ফর্ম, একটা টল এবং ডোয়ার্ফ। টল ছিল ডমিনেন্ট ক্যারেক্টার, ডোয়ার্ফ ছিল রিসেসিভ ক্যারেক্টার। ভিত্তি করে কি হয়েছিল তার এক্সপেরিমেন্ট আমরা দেখলাম, এবং তার F2 জেনারেশনে গিয়ে আমরা একটা নতুন একটা বোর্ড দেখতে পেলাম, একটা ছক দেখতে পেলাম। দিস ইজ কল্ড চেকার বোর্ড। ওকে, বিজ্ঞানী পানেট এর নাম অনুসারে একে বলা হয় পানেট স্কয়ার। হোয়াট ইজ পানেট স্কয়ার যদি কোশ্চেন আসে তুমি এখান থেকে আনসার করতে পারবে। এই চেকার বোর্ড বা এই F2 জেনারেশনের এই রিপ্রেজেন্টেশনটাকে, ছকের সাহায্যে রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় চেকার বোর্ড। এই চেকার বোর্ডের আবিষ্কারক বিজ্ঞানী পানেট, সেহেতু এর নাম দেওয়া হয় পানেট স্কয়ার। ওকে, এই চেকার বোর্ডের সাহায্যে যখন আমি F2 জেনারেশনকে দেখলাম তখন আমরা ভাবতে পারলাম বা বুঝতে পারলাম, দেখতে পেলাম যে বাহ্যিকভাবে লম্বা উদ্ভিদ আমরা পাচ্ছি 3টে এবং বেটে উদ্ভিদ পাচ্ছি একটা, যেটা জিনোটাইপিক্যালি দেখতে গেলে 1:2:1। ওকে, তো তোমাদের এই সবটাই কোশ্চেন আছে। তোমাদের প্রশ্ন করে এক সংকর জননের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত লেখো, ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি। এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রগুলি লেখো, ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি।
আশা করি তোমাদের এই পড়াটা সুন্দরভাবে তোমরা নাম কমপ্লিট করতে পারবে। ভালো থেকো প্রত্যেকে, সুরক্ষিত থেকো, হ্যাঁ, এবং সাবধানে থাকার মাধ্যমে, পড়াশোনা করার মাধ্যমে তোমরা এগিয়ে যাও, এটা আমাদের লক্ষ্য এই লকডাউন পিরিয়ডে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভিডিওগুলি, যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং তোমার মতো করেও আর 5 জন এই পড়াটার উপকার লাভ করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।